আসসালামু আলাইকুম হাবিবিস, কি অবস্থা সবার? আজকে আমি কথা বলবো নতুন বাইক কেনার পর কি কি জিনিসের উপর সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ আপনার বাইকের লংজিবিলিটি কমে যাবে। আপনি যদি চান আপনার বাইকটা অনেক দিন ভালোভাবে ইউজ করতে, তো আজকে আমার এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতেই হবে। চলেন শুরু করি। ফার্স্ট অফ অল, সবাই বলে যে গাড়ি 30-40-এর উপর উঠানো যাবে না। ব্যাপারটা এরকম না, ব্যাপারটার মধ্যে একটু ডিফারেন্ট আছে। যেটা আমি মেনটেন করি, আমি ওই 30-40 মেনটেন করি না, আমার বাইক 50-52-তেও যায়। আমি মেনটেন করি হচ্ছে এই জায়গার আরপিএমটা। আমি আরপিএম মেনটেন করি 4500 আরপিএম মেনটেন করি, মানে 3000 থেকে 4000, 4000 থেকে 4500, 5000 খুব কমই যাই। 2000 কিলো পর্যন্ত আমি এই আরপিএমটা মেনটেন করব। এই মেনটেন করার কারণ হচ্ছে আপনার পুরো বাইকটা নতুন থাকে, সো ওই নতুন বাইকের প্রত্যেকটা পার্ট নতুন থাকে এবং প্রত্যেকটা পার্ট ঠিক রাখার জন্য এবং ইঞ্জিনের যে ঘর্ষণের ফলে যে গুঁড়াগুলো বের হয় ইঞ্জিনের লোহার, ওগুলো ঠিক রাখার জন্য আপনাকে এই জিনিসটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ আপনি যদি জোরে চালান, এই আরপিএম মেনটেন না করেন, আর সবাই যেহেতু বলে 30-40 মেনটেন করার কথা, 30-40 মেনটেন না করেন, তাহলে তাহলে হচ্ছে আপনার এটা ঠিক হবে না। তাহলে ওয়েট, সেখানে লিফট চাচ্ছিল, দিয়ে দিলাম। তাহলে হচ্ছে কি যে আপনার এই ইঞ্জিনের যে লংজিবিলিটি এটা কমে যাবে। সো এটার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট আরপিএম মেনটেন করা। দেন আছে চাকা, বাইকের সব কিছু। আমি আরও কিছু দেখাবো। এটা হচ্ছে বাইকের পার্টস খোলা থেকে বিরত থাকুন আপাতত। নতুন অবস্থায় গাড়ির কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নাই, কোনো ওয়্যার কাটার প্রয়োজন নাই। এমন কিছু, যেমন কালকে আমি লাগাইছি, হর্ন লাগাইছি। যে হর্ন লাগাইছি ওই হর্নের জন্য ওয়্যার কাটা লাগে নাই। ওয়্যার যে ক্লিপ আছে ওই ডাবল ক্লিপ বসায় আমি হর্নটা লাগাইছি। যদি আমার হর্নের তার কাটা লাগতো আমি অবশ্যই ওইটা করতাম না। তারপরে আমার ইচ্ছা ছিল ইন্ডিকেটার, সামনে ইন্ডিকেটারগুলো ওইভাবে মিলায় যে ইন্ডিকেটারটা থাকে ওই ইন্ডিকেটারটা লাগানো, ওইটাও আমি মেনটেন করছি, লাগাই নাই, কজ ওইটা তার কাটা লাগবে। তার কাটা লাগলে আমি অবশ্যই নতুন গাড়ির এমন কিছু করব না এটার লংজিবিলিটি কমে যায়। এরপর হচ্ছে পিলিয়ন নেওয়া যাবে না। অবশ্য মানুষটা বিপদে পড়তে দেখে আমি পিলিয়ন নিছি। যতটুকু সম্ভব পিলিয়ন ছাড়াই চালানো, কজ এটা হচ্ছে ইঞ্জিনের উপর প্রেশার করে। আর আরপিএম এর যে মেইন কন্ট্রোলটা আছে ওই আরপিএম এর কন্ট্রোলটা ঠিক থাকে না। কারণ আমি বলি, দেখেন, আমি নর্মালি আমার গাড়ি যদি আমি চালাই একা, তাহলে যে আরপিএম মেনটেন হবে, পিছে একজন মানুষ থাকলে ওই আরপিএমটা একটু হাই থাকবে। সো এতে আপনার ইঞ্জিনের ক্ষতি হতে পারে। সো এই দিকটাও একটু খেয়াল রাখবেন। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ ভাই। এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হবে। এখন কিছু করার নাই, মানুষ বিপদে পড়লে তো একটু চেঞ্জ করাই যাবে। আচ্ছা, সেকেন্ড না, এরপরে হচ্ছে বাইক অবশ্যই শুধু নতুন অবস্থা না, এই ব্যাপারটা প্রত্যেকবার করতে হবে। আপনি যখন সকালবেলা এসে আপনার বাইক নিয়ে বের হবেন, অবশ্যই 1 থেকে 2 মিনিট অথবা 3 মিনিট আপনি অবশ্যই গাড়ি মুছেন এবং সব কিছু রেডি করেন। সো এই রেডি করতে কমপক্ষে 3-4-5 মিনিট তো সময় যাই। এই সময়টা আপনার গাড়িটা আপনি স্টার্ট দিয়ে নিউট্রালে রেখে স্টার্ট দিয়ে আপনি যা কিছু করার করবেন, পরিষ্কার করবেন, সব কিছু করবেন, করে টোরে আপনি বের হবেন। এটা হচ্ছে সহজ বুদ্ধি। যে বাসা থেকে আইসে গাড়ি স্টার্ট দিয়া রানিংয়ে বের হয়ে যাওয়া, এই ব্যাপারটা করবেন না। এতে করলে আপনার বাইকের লংজিবিলিটি কমে যায়, যেটা আজীবন মেনটেন করতে হবে যতদিন আপনি গাড়ি চালাবেন। কজ ইঞ্জিন হচ্ছে বাইকের হার্ট, এই হার্টের যাতে কোনো প্রকার সমস্যা না হয়। এরপর হচ্ছে, ধরেন আমি গাড়ি চালায়া রাতের বেলা বাসায় ঢুকলাম, বাসায় ঢুকার আগে আমি আমার গাড়িটা ওয়াশে দিলাম। নো বস, গাড়ি গরম থাকা অবস্থায় কোনোভাবেই ওয়াশে দেওয়া যাবে না। এই ওয়াশটা আপনার ইঞ্জিনের জন্য ক্ষতি, শুধু ক্ষতি না, অনেক ক্ষতি। আপনার চেসিসে ঝামেলা হইতে পারে, এই ওয়াশের কারণে আপনার চেসিসে ঝামেলা হইতে পারে। সো ওই জিনিসটা থেকেও ইগনোর করবেন, যেন গরম অবস্থায় ইঞ্জিনে পানি না লাগে।
ওইটা অন্যভাবে, ওইটা ওয়েট কইরা কইরা মানে হাওয়া লাগায় বাতাস লাগায় ইঞ্জিনটা ঠান্ডা করতে হবে ওর মতো করে। এতে করে চেসিসে ঝামেলা হতে পারে। এরপর হচ্ছে স্টিকারগুলার একটা বড় ধরনের যত্ন নিতে হবে। বাইকের স্টিকারগুলার যত্ন নিতে হবে। আমি বাম্পার লাগাইছি যাতে এটা পড়ে গিয়ে কোনো প্রকার স্ক্র্যাচ না পড়ে। যত্ন কিভাবে নেবেন এটা আমি শেষের দিকে জানাচ্ছি। এই তো। আর এই সব কিছুর সলিউশন আমি এখনই দিয়ে দিব। এই সব কিছুর সলিউশন হচ্ছে বাইক স্লো চালানোর উপর থেকে সবচেয়ে বড় সলিউশন আর কিছুই নাই। ধরেন ব্রেকিং পিরিয়ড আছে, ব্রেকিং পিরিয়ড মানে ব্রেক প্যাডের পিরিয়ড আছে, তারপর সাসপেনশনের ব্রেকিং পিরিয়ড আছে, তারপরে অ্যাক্সিলেটর তারের ব্রেকিং পিরিয়ড আছে, ক্লাচের তারের ব্রেকিং পিরিয়ড আছে, বাইকের ব্রেকের ব্রেকিং পিরিয়ড আছে। এই সব কিছু মেনটেন হবে একটা জিনিস আপনি যদি খেয়ালে রাখেন, সেটা হচ্ছে বাইক স্লো চালানো। বাইক যখন আপনি স্লো চালাবেন তখন আপনার ব্রেক না ধরলেও চলবে। তখন আপনি যে এই লাইক দেখেন, এই যে আমি এখন চালাচ্ছি, এই যে জোরে চালাচ্ছি, আমি যে ছেড়ে দিলাম, এই যে স্লো চালালে কী হবে, আমি তো দূরত্ব বজায় রাখবো অন্য গাড়ি থেকে, এটা অটোমেটিক স্লো হয়ে যাচ্ছে, দেখছেন? সো এটার জন্য আমার ব্রেক চাপাও লাগতেছে না। ব্রেক না চাপার কারণে আপনার ব্রেক প্যাডের যতটুকু সম্ভব ইউজ করবেন, এর বেশি বারবার ইউজ করবেন না। আমি তাই করি, আমি দূরত্ব বজায় রাখি। আপনারা আমার ভিডিও দেখেন অবশ্য দেখেন যে আমি এত স্পিডের বেশি উঠাই না, দূরত্ব বজায় রাখি এবং ব্রেক যতটুকু কম পারি প্রেস করি। আর স্লো চালানোর আরও কিছু সুবিধা আছে। আপনি যখন উঁচা নিচার মধ্যে থাকবেন, আপনার সাসপেনশন, পিছনের সাসপেনশন, সামনের সাসপেনশন, আপনি যখন স্লো চালাবেন তখন ওইটা স্লো কাজ করবে। আর ধীর গতিতে যে জিনিসটা করা হয়, ওই যে কচ্ছপ আর খরগোশের মতো স্লো হাঁটতে হাঁটতে সে উইনার হয়ে যায়, ওই টাইপের। আপনি স্লো চালাবেন, একটা সময় গিয়ে আপনার বাইক সব কিছু অবজার্ভ করবে, আপনার নিয়ন্ত্রণ, আপনি কিভাবে চালান, আপনার সব কিছু বাইকটা খেয়াল করবে। খেয়াল করার পর আপনার বাইকও আপনার মতো হয়ে যাবে। আপনি কি যেভাবে চান আপনার বাইকটা ওইভাবেই চলবে। কিন্তু অ্যাটলিস্ট 2000 কিলো পর্যন্ত আপনাকে এই সব কিছু মেনটেন করতে হবে। আর এই সলিউশনটা তো বললাম স্লো চালানো, এর উপর আর কোনো সলিউশন নাই। এই কয়েকটা জিনিসের জন্য আপনাকে স্লো চালাইলেই আপনার সব কিছু মেনটেন হয়ে যাবে অ্যাটলিস্ট 2000 কিলো। এরপর হচ্ছে মোবিল আপনাকে 200-300 কিলোতে, আমার মাত্র 160 কিলো হয়েছে, আমি চেষ্টা করব 300 কিলোতেই আমার প্রথম মোবিলটা ডাউন দিয়ে দিতে। কারণ ওইটার মধ্যে অনেক ময়লা থাকবে, যেহেতু নতুন ইঞ্জিন ছিল। ওই ময়লা জিনিসগুলা অবশ্যই ফালাই দিতে হবে। সো এর জন্য আমি 300তেই চেঞ্জ করব, এরপরে যে 500তে চেঞ্জ করব। প্রথম 4টা মোবিল একটু খেয়াল করেই চালাতে হবে, আর একটু দ্রুত ফালাইতে হবে। একটু তো খরচ করতেই হবে বস। অনেক সিটের মধ্যেও কিন্তু স্ক্র্যাচ পড়ে, জানেন? এটা অনেকেই জানে কিন্তু মেনটেন করে না। সিটের মধ্যে স্ক্র্যাচ পড়ে, এটার একমাত্র সলিউশন হলো আপনি গাড়িতে ওঠার আগে অবশ্যই সিটটা ভালো করে মুছে নেবেন। তারপরে এখানে যে ধুলা থাকে, বালুকণাগুলা, ওই বালুকণাগুলা মুছে নেবেন। এতে করে আপনার ছোট স্ক্র্যাচগুলা আর পড়বে না সহজে। আর ওই পলি করানোর ব্যাপারটা কালকে যে দোকানে যে আমি জানতে পারছি, পলির নিয়ম হচ্ছে যে 7 থেকে 8 মাস ওই পলি রাখা, এর বেশি রাখা না। এর বেশি মানে 8 মাস পরে ওই পলিগুলো উঠায় ফেলা এবং নতুন করে পলি করা। এতে করে আপনার রং উঠা যাবে না। এরকম আমি অনেক ব্যাড জিনিস শুনছি যে এই পলিকরণের কারণে যখন এই পলিটা উঠায় সাথে সাথে নাকি রঙও উঠা যায়। আর জিক্সারের সাথেই বেশি এরকম হয়। তা আমি এটা জিজ্ঞেস করছিলাম, ভাই এটা কেন হয়? পরে বললো যে ভাই এটার মেয়াদকাল থাকে 1 বছর। মানুষ কি করে, ওটা যে একবার লাগায় এরপর আর উঠাই না। তার যখন বিক্রি করতে যায় তখন ওইটা উঠাইতে গেলে সাথে সাথে রঙও উঠা যায়। ওই
রং উঠা যাওয়ার মেইন কারণ হলো এটার মেয়াদ হচ্ছে 1 বছর। আমরা সাজেস্ট করি 8 মাসের মধ্যে এটা উঠায় ফেলানো, নতুন করে পলি করা। কিন্তু মানুষজন মনে করে আমরা ব্যবসা করার জন্য এই কাজটা করি, যেটা মোটেও সত্যি না। বাইক ভালো রাখতে চাইলে, বাইকে যদি স্ক্র্যাচ পড়তে না চান, তাহলে অবশ্যই 8 মাসের মধ্যে পলি করালে উঠায় ফেলতে হবে, যেটা আমি কয়েকদিন পরেই পলি করাবো। আর সিরামিক কোডিংয়ের ব্যাপারটা হচ্ছে কি যে আমাদের বাংলাদেশে একটা জিনিস হয়, সেটা হচ্ছে সবচেয়ে বেশি উপরে ধুলা পইরা জমা থাকে। তেমন কিছু না যে অনেক ময়লা হয়েছে এরকম না, উপরে ধুলা পইরা জমা থাকে। এই জমা ধুলা যখন আমি মুছতে যাই বাইকটা, তখন এই ছোটো 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 স্ক্র্যাচ পড়ে, যেগুলো ইসের সাথে যায় না, মোছার সাথে সাথে যায় না। ওই স্ক্র্যাচগুলো যদি না পড়াতে চান, অবশ্যই পলি করানো ভালো। কিন্তু অবশ্যই পলি ভালো জায়গা থেকে করাবেন এবং খুব দ্রুতই। আমার মনে হয় যে 8 মাস বলছে, আপনি 6 মাস 7 মাসে যায় পলিটা উঠায় ফেলেন, নতুন করে আবার আরেকটা পলি করেন। এতে করে আপনার বাইকের যে গ্লেজিনেসটা ওইটা থাকবে। আর অতিরিক্ত গাড়ি ধোয়া থেকে বিরত থাকুন। অতিরিক্ত গাড়ি ধুইলে আপনার গাড়ির রং উঠে যাওয়ার সম্ভাবনা থাকে। রোদের মধ্যে গাড়ি রাইখা দিলে রং ডিসকালার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গাড়ি অতিরিক্ত ধুইলে গাড়ির পার্টসে জং ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। সো অতিরিক্ত ধোয়া থেকে সপ্তাহে 1 দিন ধুবেন, অথবা সপ্তাহে 2 দিন ধুবেন। কিন্তু বাকি দিনগুলোতে, মানে অতিরিক্ত বৃষ্টির দিনগুলোতে সপ্তাহে 2 দিন ধুবেন। এরকম মাসে 4 বার ধুইলেই যথেষ্ট। আর বাকি সময় আপনি চাইবেন যে কোনো ভালো কাপড় দিয়ে, শুকনা সুতি কাপড় দিয়ে বাইকটা পরিষ্কার করার। আমি অবশ্যই যে এটা ইউজ করি, এই জিনিসটা ইউজ করি। এই জিনিসটা ইউজ করলে এটা ভালো, এটা কটন তো তেমন কোনো স্ক্র্যাচ পড়ে না। কিন্তু এই কাপড়টা আমি 2 দিনের মাথায় সাবান দিয়ে ধুয়ে ফেলি, কারণ ওইটার মধ্যে ময়লা থাকলে তো আমার বাইকেও ময়লা পড়বে। এই হচ্ছে সব কিছু। জি, এই হচ্ছে সব। আপাতত যতটুকু মনে ছিল বললাম, যেহেতু লিখে রাখি নাই। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে যদি আরও কিছু মনে পড়ে বলবো। আমি আবারও বলে দিচ্ছি, এই সব কিছু সলিউশন হচ্ছে বাইক স্লো চালানো 2000 কিলো পর্যন্ত। এই বাইক স্লো চালাইলে, আরপিএম মেনটেন করলে আপনার বাইকের আল্লাহর রহমতে কোনো ক্ষতি হবে না, লংজিবিলিটি বাড়বে। আপনি দীর্ঘদিন সুনিশ্চিন্তে বাইক চালাতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আর নেক্সট ভিডিওর জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপ দিয়ে রাখুন, যাতে অতি দ্রুতই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর ফেসবুকে যারা দেখতেছেন, অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।